সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে একটি নতুন অধ্যায় শুরু করব। এটি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের প্রথমেই পরিবেশ নিয়ে কিছু পরিচিতি আছে, আমাদের পরিবেশ সম্পর্কে আমরা জানি। এর মধ্যে প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? পৃথিবীকে বেষ্টনী করে গ্যাসের যে আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলকে চারটি মণ্ডলে বিভক্ত করা হয়েছে। এর প্রথমটির নাম হলো আমাদের ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ হতে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এ মণ্ডলকে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার বলে। তবে অঞ্চলভেদে এর তারতম্য দেখা যায়। যেমন মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিলোমিটার, আবার নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 থেকে 20 কিলোমিটার। প্রতি কিলোমিটার উচ্চতায় এ মণ্ডলে তাপমাত্রা 7 ডিগ্রি করে হ্রাস পায় এবং শেষ সীমানায় এর তাপমাত্রা পৌঁছে -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই অঞ্চলেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে। তাই এই মণ্ডলকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। এই অঞ্চলেই প্রায় সকল ধরনের বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। ট্রোপোস্ফিয়ারের উপরে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এ মণ্ডলকে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হয়। এ অঞ্চলে কোনো ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে না, তাই এই অঞ্চলকে শান্ত মণ্ডলও বলা হয়। এ অঞ্চল শান্ত এবং শুষ্ক থাকায় জেট বিমান এ অঞ্চলে চলাচল করে। এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর অবস্থান করে, যাকে আমরা বলি ওজোন স্তর। তোমরা সবাই জানো ওজোন স্তর পৃথিবীটাকে ছাতার মতো ঢেকে রাখে, অর্থাৎ ছাতা যেরকম আমাদের বিভিন্ন বৃষ্টির পানি থেকে রক্ষা করে, আর এই ওজোন স্তরও আমাদের সূর্যের ক্ষতিকর যে রশ্মিগুলো আছে, অতিবেগুনি রশ্মি, সেগুলোকে শোষণ করে রেখে দেয়, অর্থাৎ পৃথিবীতে পৌঁছাতে দেয় না, অর্থাৎ এই রশ্মিগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। এরপরে আছে আমাদের মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার। 50 কিলোমিটার হতে 85 কিলোমিটার পর্যন্ত এ মণ্ডল বিস্তৃত। এ মণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হ্রাস পেয়ে এ অঞ্চলের তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে। এজন্য এই মণ্ডলকে সবচেয়ে শীতল মণ্ডলও বলা হয়। এ অঞ্চলে অক্সিজেন পারমাণবিক অবস্থায় বিরাজ করে। মহাশূন্য হতে বিভিন্ন উল্কাপিণ্ড এ অঞ্চলে পুড়ে ধ্বংস হয়ে যায়। এর ফলে পৃথিবীতে উল্কাপিণ্ড আসে না, অর্থাৎ পৃথিবীতে আসার পূর্বেই এই অঞ্চলে ধ্বংস হয়ে যায়। সর্বশেষ মণ্ডল থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। থার্মোস্ফিয়ার সবচেয়ে দীর্ঘ সীমানা বিশিষ্ট একটি মণ্ডল, অর্থাৎ 85 কিলোমিটার হতে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডলকে দুটো অঞ্চলে ভাগ করা যায়। একটাকে বলে আমাদের আয়নোস্ফিয়ার, যা নিচে অবস্থিত, এবং এই অংশে আমাদের বিভিন্ন আয়ন অবস্থান করে, অক্সিজেন সহ বিভিন্ন আয়নের উপস্থিতি পাওয়া যায়। আর আরেকটা আছে আমাদের এক্সোস্ফিয়ার, এটা উপরে অবস্থান করে। এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং -93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পরবর্তীতে বায়ুমণ্ডলের উপাদানসমূহ। বায়ুমণ্ডল যে সকল উপাদান দ্বারা গঠিত তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন অন্যতম। এছাড়াও
রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নিয়ন, ওজোন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, মিথেন ইত্যাদি গ্যাস। এদের সংযুক্তি অর্থাৎ কোন গ্যাস কী পরিমাণ বায়ুমণ্ডলে পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, এর পরিমাণ 78.09%। এরপরে আছে আমাদের অক্সিজেন, যা ছাড়া আমরা কল্পনা করতে পারি না। অক্সিজেনের পরিমাণ আছে আমাদের 20.94%। এরপরেই অবস্থান করতেছে আমাদের আর্গন, যা পরিমাণ 0.08%। এছাড়া অন্যান্য গ্যাসের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ 0.033%, এবং অন্যান্য গ্যাস সব মিলে 0.37%। এটা হলো আমাদের বায়ুমণ্ডলের সংযুক্তি। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ইংরেজি সাইক্লোন শব্দটি 1948 সালে ক্যাপ্টেন হেনরি পিডিংটন প্রথম প্রবর্তন করেন। এর মূল উৎস হল গ্রিক শব্দ ক্লাইক্লোস, যার অর্থ সাপের প্যাঁচ। কোনো জায়গায় বাতাস গরম হলে তা হালকা হয়ে উপরে উঠে যায় এবং ওই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে চারদিক থেকে ঠান্ডা ও ভারী বায়ু ওই জায়গায় ছুটে আসে এবং ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। এই প্রবল বায়ু প্রবাহকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন এক স্থানে স্থির থাকে না, এটা একটা ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশের উপর দিয়ে চলে যায়। বিভিন্ন দেশে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তর আমেরিকায় এর নাম হারিকেন, দূরপ্রাচ্যে টাইফুন। আমাদের দেশে একে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। এরপরে আমরা আরেকটা প্রাকৃতিক বিপর্যয়ের সাথে পরিচিত, সেটা হলো কি জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস মূলত সাইক্লোনেরই আরেকটা রূপ। সেটা কি, যদি সমুদ্রে আমাদের ঘটে, সমুদ্রের মধ্যে যদি এই সাইক্লোনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই প্রবল বায়ুর প্রভাবের ক্ষেত্রে আমাদের জল ফুলে ওঠে এবং যা উপকূলে আছড়ে পড়ে এবং ব্যাপক ক্ষয় সাধন করে। এটাকে আমরা বলি জলোচ্ছ্বাস। বয়লের সূত্র। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি কোনো গ্যাসের উপরে যদি চাপ দাও, তাহলে তার আয়তন কী হবে? হ্রাস পাবে। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে, চাপ বাড়ালে আয়তন কমে। অর্থাৎ একটা রাশি বাড়লে যদি অন্যটা কমে, তাহলে সেই সম্পর্ককে আমরা বলি ব্যস্তানুপাতিক। এবং একটা রাশি বাড়লে যদি অপর রাশিটাও বাড়তে থাকে, সেই সম্পর্কে কী বলি? সেই সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। তাহলে এখানে আমাদের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এখন যদি গ্যাসটির আয়তন ভি এবং চাপ পি হলে বয়লের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল 1/p। এই 1/p হলো আমাদের ব্যস্তানুপাতিক বোঝায়। যদি শুধু পি দিতাম তাহলে সম্পর্ক আসতো সমানুপাতিক। যখন তাপমাত্রা টি স্থির, আমরা জানি সমানুপাতিক ঘটনার জন্য আমরা কী করি? ভি সমান কে ইন্টু 1/p। কে সমানুপাতিক ধ্রুবক। তাহলে পিভি সমান কে। 1 নম্বর সমীকরণ। যদি স্থির তাপমাত্রায় P1 P2 চাপে কোনো
গ্যাসের আয়তন V1 V2 হয়, তবে দেখো পিভির মান ধ্রুবক। এই ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে সবসময় 10 না। ধরো P1 V10 গুণফল 10, P2 V5 গুণফল 10। অর্থাৎ এই ধ্রুবক মানে কি, যে চাপ পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হবে, বাট তার গুণফলের মান একটা স্থির মান পাবো, এটা ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে আমরা দূরে চাপ পরিবর্তন করেছি, তাহলে তার আয়তনও চেঞ্জ হয়েছে, কিন্তু তার গুণফল সবসময় কি হবে? সেম হবে। তবে 1 নং অনুসারে P1 V1 সমান সমান K, আবার P2 V2 সমান সমান K। তাহলে 2 আর 3 থেকে কি লেখা যায়? P1 V1 সমান সমান P2 V2। ইহাই বয়লের সূত্রের গাণিতিক সমীকরণ। এখন আমরা দেখব বয়লের সূত্রের লেখচিত্র বা সমতাপীয় রেখা বা আইসোতাম। সমতাপীয় রেখা কি? সমতাপীয় রেখা হলো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপের বিপরীতে আয়তনের লেখচিত্র অঙ্কন করলে, চাপের বিপরীতে আয়তনের লেখচিত্র অঙ্কন করলে যে রেখাসমূহ পাওয়া যায় তাকেই আমরা সমতাপীয় রেখা বা আইসোথ্রাম বলি। এই আইসোথ্রামগুলা বা সমতাপীয় রেখাগুলো আমরা দেখানোর জন্য আমরা একটা ছক নিয়েছি। কোন একটা গ্যাসের স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে 1, 2, 3, 4, 5 ATM চাপে তার আয়তন 10, 5 চাপ বৃদ্ধি পেয়েছে এবং আয়তন কমছে 10, 5, 3.33, 2.5, 2 এরকম একটা ছকে একটা ডাটা নিয়েছি এবং এই ডাটার সাহায্যে আমরা বিভিন্ন লেখচিত্রগুলো দেখব। তো ফার্স্টেই এখানে আরও দুটো ঘর নিয়েছি আমরা পি ইনভার্স মানে 1/p, অর্থাৎ পি এর যে 1/1 মানে 1-এ আসবে, 2 মানে 1/2 মানে 0.5, 3 মানে 1/3 মানে 0.33, 4 মানে 1/4.25, 5 মানে 1/5 মানে 0.2। তাহলে এই মানটা আমরা নিচে একটা গ্রাফ দেখাবো। আর আরেকটা বের করেছি পিভির মান, যে P1 এর জন্য V10 পিভির মান 10, 2 এর জন্য 5 পিভির মান 10, 3 এর জন্য 3.33 পিভির মান 10, 4 এর জন্য 2.5 পিভির মান 10, 5 এর জন্য 2 পিভির মান 10। অর্থাৎ পিভির মান সবসময় কি থাকে? ধ্রুব থাকে, এবং এই মানটা ধ্রুব থাকা মানেই সে বয়লের সূত্র সমর্থন করে। যদি কখনো উদ্দীপক এরকম ডাটা থাকে এটা বয়লের সূত্র সমর্থন করে কিনা, যদি আমরা পিভির মান গুণ করে দেখি যে 10 বা একই মান পাওয়া যাচ্ছে, 10 হইতে পারে বা ভিন্ন হইতে পারে, একই মান পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটা বয়লের সূত্র সমর্থন করে। এখন দেখি আমরা ফার্স্ট গ্রাফ কি? ফার্স্ট গ্রাফ হলো চাপের বিপরীতে আয়তন, চাপের বিপরীতে আয়তনের লেখচিত্র। দেখো আমরা চাপ নিয়েছি এক্স অক্ষে 1, 2, 3, 4, 5। এই চাপের বিপরীতে 1 এর জন্য দেখো 1 এর জন্য আয়তন কত? 10। তাহলে এই 1 এর জন্য আমাদের 10 এখানে এই বিন্দুটা, 2 এর জন্য 5, 2 এর জন্য 5 এই বিন্দু, এই দূরের বিন্দু যোগ করলে এখানে পাওয়া যায়। 3 এর জন্য 3.33, 3 এর জন্য এদিকে 3.33 কোথায় আসছে? 3 তার চেয়ে একটু বেশি, 3.33। 4 এর জন্য 2.5, তাহলে 4 এর জন্য 2.5, এবং 5 এর জন্য আমরা পেয়েছি 2, 5 এর জন্য আমাদের 2। তাহলে এই বিন্দুগুলো পাচ্ছি আমরা হলো পি এবং ভি এর। তো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে একটা রেখা পাওয়া যায়, বক্ররেখা পাওয়া যায়। তো এই রেখাটাকে আমরা কি বলি? একটা সমতাপীয় রেখা, এবং এটা অবশ্যই একটা স্থির তাপমাত্রায়। তাই এই এক ধরনের সমতাপীয় রেখা। এই সমতাপীয় রেখা তোমরা
যদি মনে করি তাপমাত্রা T1-এর পরিবর্তে T2-তে নেই, মানে তার চেয়ে বেশি তাপমাত্রায় নেই, কিন্তু তাপমাত্রা সেম থাকবে, সেক্ষেত্রে দেখবে যে আয়তন পিভির মান সামনে দিয়ে উপর দ্বারা একটা গ্রাফ যাবে, এরকম আর একটা গ্রাফ যাইতে পারে। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে এই পিভির গ্রাফ একই ধরনের থাকবে, কিন্তু এর মানটা আরও বেড়ে যাবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় গ্রাফ দেখব 1/p এর বিপরীতে ভি। এখন লক্ষ্য করো, আমরা বয়েলের সূত্র পি এর সাথে ভি এর সম্পর্ক শিখছি ব্যস্তানুপাতিক, কিন্তু 1/p এর সাথে ভি এর সম্পর্ক কি হবে? 1/p এর সাথে লক্ষ্য করো, ভি এর সম্পর্ক হবে 1/p এর সাথে ভি এর সম্পর্ক হবে কি? 1/v টোটালটার সাথে ভি এর সম্পর্ক হবে কি আমাদের? এটা হবে আমাদের সমানুপাতিক। পি এর সাথে ব্যস্তানুপাতিক, বাট 1/p এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক। এখন দেখি আমরা এটা ঠিক আছে কিনা। তাহলে দেখো 1/p এর মান 1.5, 0.3, 0.33, 0.25, 0.2, এই মানগুলোর মধ্যে সব ছোট মান কোনটা? এটা যেহেতু এখানে শূন্য, তাহলে এই জন্য লক্ষ্য করবো অনেকে 1 দিয়ে শুরু করবো। 1 তো আমাদের বড় মান, তাহলে আমাদের যেটা ছোট সেটাই আগে বসবে। 0.2, এই 0.2-র জন্য মান কত? 0.2-র জন্য লক্ষ্য করো, 0.2-র জন্য আমাদের মান আসতেছে কত? 0.2-র জন্য 2, 0.2-র জন্য 2, এই যে 1/p 0.2, আয়তন 2। 0.25-এর জন্য আয়তন 2.5, এই যে 0.25-এর জন্য আয়তন আমাদের 2.5। 0.33-র জন্য 3.33, 0.33, এই যে এটা এখানে, তার জন্য 3.33, একটু উপরে। ঠিক একইভাবে 0.5-এর জন্য 5, 0.5-এর জন্য 5 এবং 1-এর জন্য 10। এই বিন্দুগুলো যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়, যা মূল বিন্দুগামী। আচ্ছা, এখন আমাদের এই সরলরেখা যে পাইলাম, এই সরলরেখা দ্বারা কি নির্দেশ করতেছে? দেখো, আমি যদি বলি এদিকে 1/p বাড়তেছে, এটা বাড়ার সাথে সাথে ওইটা কোন দিক যাচ্ছে? উপর দিকে। অর্থাৎ এটা কি গ্রাফ? ধনাত্মক গ্রাফ। এটা বাড়তেছে, এটা বাড়তেছে। আর এখানে পি বাড়তেছে, ভি কমতেছে, তাদের নিচের দিকে। আর এটা কোন দিকে যাচ্ছে? আমাদের উপর দিকে যাচ্ছে। অর্থাৎ 1/v 1/p এর সমানুপাতিক। শুধু পি বললে ব্যস্তানুপাতিক। এটাও আমাদের একটা সমতাপীয় রেখা। ঠিক নেক্সট যেটা বয়েলের সূত্র, যে এই পিভি সমানুপাতিককে এটাকে সমর্থন করে আমাদের এই গ্রাফটা। এটাকে কিভাবে সমর্থন করে? আমরা P1 V10, PV10, P2 V5, PV10, অর্থাৎ এক্স অক্ষে আমরা পি এর মান নেব এবং ওয়াই অক্ষে আমরা নেব পিভির মান। তাহলে 1-এর জন্য 10, 2-এর জন্য 10, 3-এর জন্য 10, 4-এর জন্য 10, 5-এর জন্য 10। অর্থাৎ এক্ষেত্রে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, এবং এই বিন্দুগুলো যোগ করলে একটা কী পাচ্ছি? সরলরেখা। এটাকেও আমরা সমতাপীয় রেখা বলবো। আর তাপমাত্রা টিতে এখন দেখো, এই 10টা মূলত কার মান? যদি এই সমীকরণে আমরা তাকাই, এই 10টা মূলত কার মান? কে এর মান। তাই এটা হলো আমাদের কি? সমতাপীয় রেখা, সবগুলোই সমতাপীয় রেখা। তাইলে এই গ্রাফগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই দেখবা যে তোমরা বয়েলের সূত্রে যত লেকচিত্র থেকে অবজেক্টিভ থাকবে বা সৃজনশীল থাকবে, সবগুলোই তোমরা অ্যান্সার করতে পারবা। বারবার অনুসরণ করবা। চার্লস বা গেলুচাকের সূত্র। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কিছু বুঝছো? কিছুই বোঝো নাই। তারপর একটু এখন আবার শোনো, যে মূল সূত্রটা বলছে এখানে, যে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে। স্থির চাপে কোনো গ্যাসে যদি আমি তাপমাত্রা বাড়াই, আয়তন বাড়বে, এবং তাপমাত্রা বাড়াইলে আয়তন কতটুকু বাড়বে সেটাও এখানে বলে দিছে। কীরকম বলছে? যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াই, তাহলে আয়তন বাড়বে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু আয়তন ছিল তার 1/273 অংশ। আবার যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাই, তাহলে তার আয়তন কমবে। কতটুকু কমবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ।
এটাই হলো আমাদের চার্লস বা গেলুচাকের সূত্র। এই সূত্রটি প্রথমে গেলুচাক এবং প্রথমে চার্লস এবং পরবর্তীতে গেলুচাক প্রদান করেন। এখন দেখো আমরা লিখছি 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0 সিসি বা যাই হোক আমি দিয়ে নিই V0 হলে চার্লসের সূত্র অনুসারে T°C তাপমাত্রায় আয়তন যদি VT হয়, তাহলে এই সূত্র অনুসারে আমরা কী করতে পারি? তাহলে আমাদের 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল কত? আমাদের V0। তাহলে বাড়বে, তাপমাত্রা বাড়ছে কত? T°। তাহলে বাড়ছে T°। তাহলে আমাদের আয়তন বাড়বে কতটুকু? আমাদের আয়তন বাড়বে 0°C তাপমাত্রার নির্ণীত আয়তনের 1/273 অংশ। কত তাপমাত্রা বাড়ছে আমাদের? T তাপমাত্রায় 1 ডিগ্রির জন্য বাড়তো, 1 ডিগ্রির জন্য বাড়তো V0 × 1/273। 2 ডিগ্রি নিলে কি হতো? যদি আমি 1 ডিগ্রি বোঝানোর জন্য বলছি, 1 ডিগ্রি নিলে V0 এর 1/273 অংশ হতো। তাহলে V0 0°C তাপমাত্রা ছিল। আর যদি আমি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইতাম তাহলে কি হতো? তো V0 এর মানে গুণ 1/273 অংশ। কিন্তু আমরা এখানে বৃদ্ধি করছি কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? T°C তাপমাত্রা। তাহলে এখানে কত হবে? T/273। 2 ডিগ্রি হলে 2/273, 3 ডিগ্রি হলে 3/273। যদি T ডিগ্রি বৃদ্ধি করছি তাহলে T/273। ঠিক একইভাবে যদি হ্রাস করতাম, কমাইতাম, তাহলে এখানে কি হতো? মাইনাস। তাহলে VT = V0 প্লাস V0 এর T/273। তো এটা হলো আমাদের যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর সমীকরণ হিসেবে আমরা রাখতে পারি। 1 নম্বর। 1 নং অনুসারে T1°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V1 যদি হয়, তাহলে V1 সমান কত হবে? V0 এর V0 যোগ V0 এর T1/273, বা V0 যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়ায়? 1 প্লাস T1/273, বা V0 লসাগু করলে 273 প্লাস T1। V0 273 প্লাস T1 কে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তোমরা ফিজিক্সের অঙ্ক করার সময় দেখছো অনেক যে আমরা যে কোনো তাপমাত্রাকে থাকলে ওটাকে 273 যোগ করে পরম তাপমাত্রা নিয়ে যাই। তাই এটাও এই T+273-কে আমরা পরম তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রাকে ছোট হাতের T দ্বারা প্রকাশ করি, বাট পরম তাপমাত্রাকে কী করে আমরা বড় হাতের T প্রকাশ করি। অর্থাৎ সেক্ষেত্রে 273 প্লাস T1 সমান লিখতে পারি T1/273। তাহলে T1 সমান কত? 273 প্লাস T1। অতএব একটা সূত্র সমীকরণ পেলে আমার একটা V1 সমান 273/T1। ঠিক একইভাবে যদি আমরা T2°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V2 হয়, তাহলে সেক্ষেত্রে একইভাবে কী হবে আমাদের? যদি একইভাবে করি V0 প্লাস V0 এর T2/273। একইভাবে আমি ক্যালকুলেশন করলাম না। একইভাবে যদি বলি তাহলে V2 সমান কত আসবে? V0 ইন্টু T2/273। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 2কে 3 দ্বারা ভাগ করি, 2/3 করে, তাহলে কত হয়? V1/V2 সমান V0 কেটে যাবে, 273 কেটে যাবে, তাহলে থাকবে কত? ওটা আমাদের T1/T2। তাহলে V1/T1 সমান V2/T2 একান্তরকরণ করলে আমরা এটা পাই।
তার মানে বলা যায় V1/T1, V2/T2, V3/T3, অর্থাৎ এই আয়তন এবং তাপমাত্রার অনুপাত সবসময় ধ্রুব রাশি হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং লেখা যায় V/T সমান সমান ধ্রুব, বা V সমান সমান KT, বা V সমানুপাতিক T যখন P স্থির। অর্থাৎ এখান থেকে একটা এই চার্লসের সূত্রকে আমরা তখন অন্যভাবে বলতে পারি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন দেখো চার্লসের সূত্র থেকে কি লেখচিত্র পাওয়া যায়। চার্লসের সূত্র লেখচিত্র আগে আমরা চার্লসের সূত্র থেকে যে সমীকরণটা পেয়েছি তার একটু দেখব, যে VT সমান V0 প্লাস V0 ইন্টু T/273। এটাকে যদি আমি একটু পুনর্বিন্যাস করি তাহলে, বা VT সমান সমান V0/273 ইন্টু T প্লাস V0। একটা সরল রেখার সমীকরণ। তোমরা পড়েছ y = mx প্লাস c, y = mx প্লাস c। তাহলে যার ঢাল V0/273, তাহলে আমাদের এখানে y কোনটা, আমাদের কোন সরলরেখার সমীকরণ ইউজ করছি, y = এটা হবে আমাদের কি mx প্লাস c। এখন যদি আমরা যেহেতু y অক্ষে বসাবো VT এবং x অক্ষে বসাবো T যদি করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা সরলরেখা পাওয়া যাবে। তাহলে আমরা y অক্ষে V স্থির চাপে y অক্ষে আমরা V নেব এবং x অক্ষে T বিভিন্ন তাপমাত্রায় V নির্ণয় করব স্থির চাপে, এবং নির্ণয় করার পরে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা 100, 200, 300, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, আবার তাপমাত্রা কমলে -100, -200, -300 আয়তন কমে। বাট সাধারণত যে কোনো গ্যাসই -260°C তাপমাত্রার নিচে আসলেই সেটা তরল হয়ে যায়। এরপরে সেই গ্যাসটাকে আমরা যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে দেখা যায় যে ওই রেখাটাকে এই -273 বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রেই যদি আমরা এরকম লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে যদি আমরা পিছন দিকে ওই রেখাটা বর্ধিত করি, তার মিলিত বিন্দু হয় 273°C। এবং তোমরা জানো যে এক্স অক্ষে ওয়াই এর মান 0, যারা ম্যাথ করছো। তো এই লেখচিত্রে যখন আস্তে আস্তে এটা কমতে 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 এখানে চলে আসবে, তো এই বিন্দুতে কোনো আয়তন নাই, আয়তনের মান কী হবে, 0। আর এই বিন্দুতে দেখা যায় -273°C তাপমাত্রা। আর যে তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। আর এখানে আমাদের লক্ষ্য করে এখানে আছে V0। আমরা যে সূত্রের মধ্যে বলছিলাম 0°C নির্ণীত আয়তন, 0°C তাপমাত্রা, 0°C তাপমাত্রা যে আয়তন সেটা এটার থেকে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, এটার কত অংশ বাড়বে সেটা হলো আমাদের এই সূত্র। যাই হোক, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আয়তন আস্তে আস্তে বাড়তেছে, তাপমাত্রা কমতেছে, আয়তন কমতেছে, এবং তাপমাত্রা কমাইতে থাকলে আয়তন কমতে কমতে একসময় এই সূত্রের মতে কমতে কমতে একসময় আয়তন নাই হয়ে যায়। কিন্তু বাস্তবে এটা সম্ভব না। সেটা কেন সম্ভব না আমরা পরবর্তীতে জানব। তাহলে এই রেখাকে আমরা কি বলি, সমচাপীয় রেখা বা আইসোবার। তাহলে আমাদের বয়েলের সূত্র ছিল সমতাপীয় রেখা বা আইসোথার্ম, আর এখানে সমচাপীয় রেখা বা আইসোবার, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা। কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আমরা
কিছুক্ষণ আগে দেখেছি একটা লেখচিত্র, ওই লেখচিত্র থেকে দেখেছি যে তাপমাত্রা কমাইতে থাকলে গ্যাসের আয়তন শূন্য হয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তনটা শূন্য হবে। কিন্তু এটা কিন্তু আসলে বাস্তবে আমাদের সম্ভব হয় না, কারণ তাপমাত্রা কমাইতে থাকলে -260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে অধিকাংশ গ্যাসই, সকল গ্যাসই তরল হয়ে যায়, অথবা সে এক পর্যায়ে কঠিনে পরিণত হয়। কোনো পদার্থ যদি তরল ও কঠিন হয় এবং সেই পদার্থের তাপমাত্রা যদি আমরা যতই কমাই না কেন, তার আয়তন কখনোই আর কমবে না, অর্থাৎ সেই আয়তন শূন্য হবে না, এটা সম্ভব না। তাহলে আমাদের যে আমরা জলীয় বাষ্প ঠান্ডা করলে পানি পাই, ওইটাকে আরও ঠান্ডা করলে বরফ হয়, ওটা যদি আরও ঠান্ডা করতে বরফ ভ্যানিশ হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে আমরা তত্ত্বীয়ভাবে শূন্য পাইলে প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে এটা আমরা শূন্য করতে পারি না। যার জন্য এখানে একটা কথা লেখা আছে, কল্পনাযোগ্য যে তাপমাত্রা তত্ত্বীয়ভাবে, অর্থাৎ এটা তুমি থিওরিক্যালি প্রমাণ করতে পারবা, প্র্যাকটিক্যালি করতে পারবা না। এখন আমরা চার্লসের সূত্র থেকে জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্র অনুসারে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে VT = V0 প্লাস V0 এর T/273, এই সূত্র আমরা জানি। এখন আমরা যদি দেখি যে আসলে ওই লেখচিত্রে আমরা যেহেতু দেখেছি যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ এক্স অক্ষে মিলে যায়, যেখানে ভি এর মান শূন্য। এখন আমরা দেখব গাণিতিকভাবেও সেটা সম্ভব কিনা। তাহলে T = -273 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে, তাহলে V -273 = V0 যোগ V0 ইন্টু -273 ভাগ 273। তাহলে এখানে V0 সমান 0। তাহলে এখানেও আমরা দেখতেছি চার্লসের সূত্র থেকে যে সমীকরণটা আমরা পাই, সেই সমীকরণে যদি আমরা T এর মান 273 ডিগ্রি সেলসিয়াস বসাই, সেক্ষেত্রেও আমাদের যে কোনো গ্যাসের আয়তনই বা সকল গ্যাসের আয়তনই কত হয়? শূন্য হয়। যার জন্য আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। এজন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের একটি নতুন স্কেল প্রতিষ্ঠা করেন, যাকে তার নাম অনুসারে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল বলে। পরম তাপমাত্রাকে টি এ বা টিকে, অ্যাবসোলিউট, আর টিকে মানে কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। একটা জিনিস মনে রাখবা, প্রথমে আমরা আজকে করেছি যে পরম তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল টি, আর সেলসিয়াস তাপমাত্রাকে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করি। তো এটা হলো আমাদের প্রকাশ করা হয়। তাহলে আমরা পরম তাপমাত্রার ধারণা থেকে কি পাই? মতে -273 ডিগ্রি সেলসিয়াস সমান 0 কেলভিন। তাহলে আমরা যদি উভয় পক্ষে 273 দ্বারা যোগ করি, তাহলে এখানে হবে কি 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। বা উভয় পক্ষে যদি আমরা টি যোগ করি, টি যোগ করলে কি হবে? 0 প্লাস টি মানে কি হবে? টি ডিগ্রি সেলসিয়াস সমান টি ডিগ্রি সেলসিয়াস সমান টি প্লাস 273 কেলভিন। এই সম্পর্কটা সেলসিয়াস স্কেলের সাথে আমাদের কেলভিন স্কেলের সম্পর্ক আমরা অঙ্ক করার সময় তোমরা সবাই করো, যে সেলসিয়াস থাকলে 273 যোগ করলে এটা কেলভিন হয়ে যায়। তাহলে বলতে পারি ইহাই সম্পর্ক। তাহলে ইহাই কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। এখন যদি আমরা স্কেলটা দেখাই, শূন্য ডিগ্রি সেলসিয়াস, এখানে -273 ডিগ্রি
সেলসিয়াস, এখানে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন -273 তখন এটা আমাদের সেলসিয়াস স্কেল, আর এখানে কী হবে আমাদের কেলভিন স্কেলে কত হবে 0 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস হবে কত 273 কেলভিন। আর টি ডিগ্রি সেলসিয়াসে কত হবে এখানে কেলভিন স্কেলে, কেলভিন স্কেল আসবে আমাদের টি প্লাস 273 কেলভিন। তাহলে এখানে এটা হলো আমাদের কি, আশা করি তোমরা পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল বুঝতে পেরেছো এবং সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার রূপান্তরের যে সম্পর্ক সেটাও তোমরা করতে পারবে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এখন দেখো বয়েলের সূত্র থেকে আমরা জানি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ভি প্রপোর্শনাল 1/p। চার্লসের সূত্র অনুসারে আমরা জানি যে অনুসিদ্ধান্ত লাস্টে বলা যায় যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টি যখন পি স্থির। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি আমরা, ভি 1/p 1/t যখন পি ও টি উভয়ই পরিবর্তনশীল, অর্থাৎ যদি দুটোই পরিবর্তন থাকে তাহলে সেক্ষেত্রে লেখা যাচ্ছে তাহলে ভি সমান সমান কে 1/t/p। তাহলে এখানে আমরা বলতে পারি কি কে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে লিখতে পারি পি ভি বাই টি সমান সমান কে। তাহলে পি ভি বাই টি সমান সমান কে, মূলত এটাই আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। তাহলে এখান থেকে কী বলা যায়, কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে পরম তাপমাত্রার অনুপাত একটি ধ্রুব রাশি। ইহাই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। অনুসারে কি লিখতে পারি, P1 V1 বাই T1 সমান সমান কে। ঠিক একইভাবে P2 V2 বাই T2 সমান সমান কি লিখতে পারি, কে। তাহলে এটাই হলো আমাদের মূলত বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ। ইহাই বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের বাড়ির কাজ থাকবে বয়েলের সূত্র যে 3 ধরনের লেখচিত্র এবং চার্লসের সূত্র যে একটা লেখচিত্র দেখিয়েছি, এই লেখচিত্রগুলি তোমরা আঁকবে, একে তোমাদের যার সেকশনের তোমাদের সাবজেক্ট টিচারের নিকট পাঠাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।